ওকে, সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ক্লাস 1। এতটুকু তো মোটামুটি সবাই বুঝতে পারছি, তাই তো? ফোল্ডারের ভিতরে এখানে আমাদের যাবতীয় সব ধরনের ফাইল রাখবো। কিছু রাখবো আমরা HTML ফাইল, কিছু রাখবো CSS ফাইল, তাই না? কিছু জাভাস্ক্রিপ্টের ফাইল রাখবো। ফোল্ডার এবং ফাইল কিন্তু ডিফারেন্স, দুই জিনিস। ফোল্ডার একে আবার ডিরেক্টরি বলা হয়, আমাদের প্রোগ্রামিং এর ভাষায় অনেক সময় এটাকে ডিরেক্টরিও বলা হয়। আচ্ছা, আর ফাইলটা হচ্ছে যার ভিতরে আমরা কোডগুলো করি। ক্লিয়ার? যার ভিতরে আমরা কোডগুলো করি। আচ্ছা, প্রত্যেকটা ফাইলের জন্য একটা এক্সটেনশন থাকে। প্রত্যেকটা ফাইলের জন্য, যেমন একটা ভিডিও ফাইল এর একটা এক্সটেনশন থাকে, MP4 বা MP3 বা এরকম কিছু থাকে, তাই না? হ্যাঁ, ইমেজের জন্য থাকে JPG, PNG ইত্যাদি থাকে এক্সটেনশন। সে এক্সটেনশন অনেকে বোঝেন না এক্সটেনশন কি জিনিস। এক্সটেনশন হচ্ছে একটা ফাইলের যে নেমটা থাকে সে নেমের এট লাস্ট যে ডট, সে ডটের পরের কথাটা এক্সটেনশন। ক্লিয়ার? একটা ফাইল নেমের সর্বশেষ যে ডটটা থাকে সে ডটের পরে যে কিওয়ার্ডটা থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন। যেমন ধরেন এখানে আমি একটা রাইট বাটন ক্লিক করলাম, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিলাম, ঠিক আছে? দেখেন এখানে ফাইলের এক্সটেনশন চলে আসছে ডট টিএক্সটি। টিএক্সটিটা হচ্ছে এক্সটেনশন। ক্লিয়ার? আমি যদি এটাকে রিনেম করি, রিনেম করি, এখানে আমি লাস্টে আরেকটা ডট দিয়ে হাবিজাবি কিছু একটা দিয়ে দিলাম, তাহলে ADS এট লাস্ট যে কিওয়ার্ডটা লিখলাম সেটাই হবে এক্সটেনশন। ক্লিয়ার? একটা ফাইলের ভিতরে একাধিক ডট থাকতে পারে, এটা আমার দেখার বিষয় না, একাধিক ডট থাকতে পারে ফাইল নেমের ভিতরে, তবে একদম শেষের যে ডটটা সে ডটের পরেরটাই হচ্ছে আমার এক্সটেনশন। মনে থাকবে তো? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন এই এক্সটেনশনটা কি, এক্সটেনশনটা কি কাজ করে এটা হচ্ছে আমার জানার বিষয়। এক্সটেনশনটা কি কাজ করে? এক্সটেনশনটা হচ্ছে আমরা কাজ করতেছি হচ্ছে একটা কম্পিউটারে, একটা অপারেটিং সিস্টেমে কাজ করতেছি, তাই না? উইন্ডোজ। সো উইন্ডোজকে তো চেনাইতে হবে যে এটা কোন জাতীয় ফাইল। এটা কি ইমেজ ফাইল, নাকি এটা ভিডিও ফাইল, না এটা অডিও ফাইল, বা কোন জাতীয় ফাইল তাকে তো বোঝাইতে হবে, তাই না? অর্থাৎ এখানে আমি একটা ফাইল তৈরি করলাম, এই ফাইলটা সে কোন সফটওয়্যারে রান করবে, সেও কি ব্রাউজারে রান করবে, না কোনো ভিডিও এডিটরে রান করবে, বা কোথায় রান করবে সেটাকে বুঝাতে পারছি? যেমন ধরেন আমি এই ফাইলটাকে রিনেম করলাম, রিনেমে গিয়ে সাপোজ এটার নাম দিয়ে দিলাম আমি সামথিং ডট, করে দিলাম MP4, একটা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে একটা মেসেজ বলতেছে যে আপনি সত্যিই কি এটা চেঞ্জ করতে চান কিনা। হ্যাঁ, আমি চেঞ্জ করতে চাই। যখনই ইয়েস দিব, দেখেন তো আইকনটা চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে গেছে তো? কম্পিউটার বুঝে ফেলছে যে এটা একটা ভিডিও ফাইল। যদি আমি ডাবল ক্লিক করি তাহলে একটা ভিডিও প্লেয়ারে ওপেন করে দিবে। এটা ভিতরে কোনো কিছু নেই, এই জন্য একটা এরর দেখাচ্ছে, বাট একটা ভিডিও প্লেয়ারে কিন্তু ওপেন করে দিছে, তাই তো? তো এখানে যদি আমি রিনেম করে MP3 করে দিই, হ্যাঁ চলে আসেন, দেখেন আবার কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে। সে এখন আমাদেরকে যে ফাইলটা নিয়ে কাজ করতে হবে সেই ফাইলটা হচ্ছে ব্রাউজার ফাইল বা HTML ফাইল নিয়ে কাজ করতে হবে, তাই না? কারণ আমরা যে কোডগুলো লিখবো, HTML কোডগুলো লিখবো, সেটা হচ্ছে ব্রাউজারের জন্য লিখি, ব্রাউজারকে ইনফরমেশন দেওয়ার জন্য আমরা লিখি। সো ব্রাউজারের একটা ফাইল আমাকে তৈরি করতে হবে। সো ব্রাউজারের জন্য যে এক্সটেনশন পাই বা HTML নিয়ে কাজ করার জন্য আমরা যে এক্সটেনশনটা পাই সেটার নাম হচ্ছে HTML এক্সটেনশন। ক্লিয়ার? HTML। সো এখানে এক্সটেনশনের জায়গায় লিখে দিবেন HTML, ওকে করে দেন। দেখেন একটা ব্রাউজারের আইকন চলে আসছে না? সে বুঝে ফেলছে যে এটা একটা ব্রাউজার ফাইল, এটাকে আমাকে ব্রাউজারে রান করতে হবে। যদি আমি ডাবল ক্লিক করি
আমাকে একটা ব্রাউজারে ওপেন করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, তো কাজটা আমি আবার দেখাই। এটাকে কেটে দিই, কেটে দিয়ে রাইট বাটন ক্লিক করবেন, নিউ থেকে ফার্স্ট অফ অল টেক্সট ডকুমেন্ট নেবেন। টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে রিনেম করে এক্সটেনশন করে দিবেন HTML। ক্লিয়ার? সিম্পল কাজ। এরপর এই ফাইলটার নামটাও একটু চেঞ্জ করে দেবেন। এখানে নাম দেওয়া আছে নিউ টেক্সট ডকুমেন্ট, এই নামটা চেঞ্জ করে দেবেন ইন্ডেক্স। ইন্ডেক্স, ওকে? ইন্ডেক্সটা কেন করবো এটা আমরা পরে বুঝবো, আস্তে আস্তে করে বুঝবো, বাট এখন মনে রাখেন যে নামটা করে দেব ইন্ডেক্স। আর এই নাম নেওয়ার ক্ষেত্রে কখনো স্পেস ব্যবহার করবেন না, কোনো বড় হাতের অক্ষর ব্যবহার করবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন @, তারপর $সাইন, এই ধরনের কোনো সাইনও ব্যবহার করবেন না। ক্লিয়ার? সিম্পল ছোট হাতের অক্ষরে নামটা লিখে যাবেন কোনো স্পেস ছাড়া। যদি কখনো এমন প্রয়োজন হয় যে আমি একটা নাম নেওয়ার প্রয়োজন, নামটা হচ্ছে 2 শব্দের একটা নাম, যেমন ফার্স্ট আইটেম, লাস্ট আইটেম, এই ধরনের নাম নেই না আমরা অনেক সময় 2টা, সেক্ষেত্রে মাঝখানে একটা হাইফেন ব্যবহার করবেন, হাইফেন দিয়ে 2 শব্দ যোগ করবেন। ক্লিয়ার? অথবা একটা আন্ডারস্কোর দিয়ে 2 শব্দকে যোগ করে দেবেন, যেন স্পেসটা না থাকে, এতটুকু খেয়াল রাখবেন। আচ্ছা, 2 নম্বর কথা হলো এখানে যে এক্সটেনশনটা অনেক সময় দেখতে পাবেন না, অনেক সময় দেওয়া থাকে না। তো এক্সটেনশনটা দেখার জন্য আপনার যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা উপরে দেখেন এই ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখানে দেখেন ফাইল নেম এক্সটেনশন বলে একটা চেক বক্স আছে, এই চেক বক্সটা উঠাই দিলে এখানে এক্সটেনশনটা দেখতে পাবেন না। যতই এডিট করেন না কেন কাজ হবে না, কারণ সে তো লাস্টের ওই কিওয়ার্ডটা খুঁজে পাচ্ছে না, সেটাকে চেঞ্জ করতে পারতেছেন না। ক্লিয়ার? সো এখান থেকে ফাইল নেম এক্সটেনশনটা ওপেন করে নেবেন, দেন পরিবর্তন করে নেবেন। আর যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন বা পূর্বের ভার্সন যারা ব্যবহার করেন তারা এই ফাইলে যাবেন, ফাইল থেকে এখান থেকে যাবেন এই যে চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশন, এখানে গিয়ে ভিউতে যাবেন, ভিউ থেকে এখানে দেখেন এই যে সেকেন্ডে দেখেন লেখা আছে হাইড এক্সটেনশন ফর নোজ ফাইল টাইপস। এখানে যদি চেক মার্ক দেন তাহলে হাইড হয়ে যাবে, আর যদি চেক মার্কটা উঠায় দেন তাহলে দেখা যাবে। ক্লিয়ার? এটা চেক মার্কটা উঠাই দিয়ে অ্যাপ্লাই দিবেন, দেন ওকে দিয়ে দিবেন, ওকে দিয়ে বের হয়ে আসবেন, বাস এতটুকু আছে। সো মোটামুটি আমরা একটা HTML ফাইল তৈরি করা শিখলাম, অনেক কিছুই মাঝে শিখে ফেললাম। একটা হচ্ছে যে এক্সটেনশনটা কি, এক্সটেনশন হচ্ছে আমরা যে অপারেটিং সিস্টেমে কাজ করতেছি সেই অপারেটিং সিস্টেমটাকে বোঝাই দেওয়ার জন্য যে এটা কোন জাতীয় ফাইল, এটা বোঝাই দেওয়ার জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করি। ক্লিয়ার? এরপরে আমরা HTML-টা কেন ব্যবহার করছি? HTML-টা হচ্ছে এটা হচ্ছে ব্রাউজার এক্সটেনশন, যেন এই ফাইলটাকে সে ব্রাউজারে রান করাইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি ডাবল ক্লিক করি আমাকে একটা ব্রাউজারে ওপেন করে দিচ্ছে, বাট এখানে কোনো কিছুই নাই, একেবারেই ফাঁকা। কারণ হচ্ছে আমরা তো কেবল ফাইল তৈরি করছি, বাট ফাইলের ভিতরে কোনো ইনফরমেশন আমরা এখনো দেইনি। ফাইলের ভিতরে আমাকে কিছু না কিছু ইনফরমেশন দিতে হবে যেটা আমার ব্রাউজারে শো করবে। ক্লিয়ার? সো এই ফাইলের ভিতরে যদি কোনো কিছু লিখতে চান, কোনো কিছু দিতে চান, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন, দেন ওপেন উইথ, এখানে দেখবেন যে নোটপ্যাড বলে একটা কথা আছে, ওপেন উইথ নোটপ্যাড। আপাতত আমরা নোটপ্যাড দিয়ে শুরু করব, এরপরে আমরা একটু অ্যাডভান্স কোড এডিটরে গিয়ে কাজ করব। ক্লিয়ার? সো নোটপ্যাডে যান, তো ফাইলটা নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? এর ভিতরে আপনার যা খুশি তাই লিখেন। সাপোজ এখানে আমি লিখলাম হাবিজাবি কিছু একটা, লেখার পরে অবশ্যই এটাকে সেভ দিতে হবে, অবশ্যই এটাকে সেভ দিতে হবে। সেভ দিবেন কিভাবে? ফাইল থেকে সেভ, এখানে দেখেন ডান পাশে আপনার শর্টকাট দেওয়া আছে, শর্টকাট দিলেও আপনার সেভ হয়ে যাবে। এখন যদি ব্রাউজারটা রিলোড করেন আসবে কিছু? বলেন তো। সেভ করা হয়েছে এটা না আসবে কেন আসলো? আমি আচ্ছা ঠিক আছে, এটা অনেকে বুঝেন অনেকে বোঝেন না। এখানে প্রত্যেকটা জিনিসের একটা রুলস থাকা উচিত।
যেমন আমরা এখন কাজ করতেছি কি নিয়ে, HTML নিয়ে, বাট এর ভিতরে আমি কোনো HTML এর কোনো রুলস ফলো করিনি, জাস্ট একটা সিম্পল লেখা লিখে দিছি। লজিক্যালি আসার কথা ছিল না, তাই না? লজিক্যালি এখানে আসার কথা ছিল না। যেমন আপনারা অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন, সি নিয়ে কাজ করছেন, C+ নিয়ে কাজ করছেন, অনেকে অনেকে পড়াশোনা আছে এ নিয়ে। তো সেখানে যদি আমরা এইভাবে সিম্পল কোনো কিওয়ার্ড লিখে দিয়ে আসতো, আসবে না। কারণ এটা যে ধরনের কিওয়ার্ড সেই ধরনের একটা রুলস ফলো করে লিখতে হবে, হয়তো কোটেশনের ভিতরে লিখতে হবে বা একটা কিছু করতে হবে, আর না হলে আসবে না। বাট এখানে কেন আসলো? এর অ্যান্সার হচ্ছে যে আমরা যখন কোনো লেখা এখানে লিখবো, যদিও এখানে একটা রুলস ফলো করেই আমাদেরকে লিখতে হবে, বাট এখন আসতেছে এর কারণ হচ্ছে প্রত্যেকটা ব্রাউজারের একটা এক্সট্রা ক্ষমতা দেওয়া থাকে। ব্রাউজারকে এক্সট্রা একটা ক্ষমতা দেওয়া থাকে যে HTML ফাইল যদি সে পায়, তার ভিতরে যদি কোনো কিছু লেখা সে পায়, সে অটোমেটিক্যালি সে একটা ফর্মুলার ভিতরে ফালাই যায়, সেটার আউটপুটটা দিয়ে দেয়। ক্লিয়ার? সেই রুলসটার ভিতরে এটাকে ফালাই যায়, সে আউটপুটটা দিয়ে দেয়। তবে এটা রং, এটা করা যাবে না, আমাকে অবশ্যই একটা রুলস ফলো করে লিখতে হবে। ক্লিয়ার বিষয়টা? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজে এটাই ডিফারেন্স। মার্কআপ ল্যাঙ্গুয়েজে আমরা যদি রুলস ফলো নাও করি, তাও কিছু না কিছু আউটপুট চলে আসে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা সে রুলস বা বলা হয় সিনট্যাক্স, বলা হয় সিনট্যাক্স যদি ফলো না করি, সেক্ষেত্রে আমাকে আউটপুট কোনোভাবেই দিবে না। বুঝে আসছে? HTML লেখার জন্য আমাকে কিছু নিয়ম নীতি ফলো করতে হয়। সেটা হচ্ছে HTML এর কোডগুলো লেখার জন্য আমাকে যার সাহায্য নিতে হয় সেটাকে বলা হয় ট্যাগ। HTML ট্যাগ বলা হয়। ক্লিয়ার? HTML এর ট্যাগ বলা হয় TAG, ট্যাগ। সো ট্যাগটা কি জিনিস? আস্তে আস্তে করে কিন্তু অনেক কথা শিখতেছি, মনে রাখবেন এগুলা। ট্যাগটা কি জিনিস? ট্যাগটা হচ্ছে আচ্ছা, এই দুইটা সিম্বল তো চিনেন, লেস দেন, গ্রেটার দেন, তাই না? এই লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি, সেটাই হচ্ছে ট্যাগ। সেটাই হচ্ছে ট্যাগ। লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে যা কিছু লিখবো না কেন, সেটাকেই ব্রাউজার ট্যাগ হিসেবে কাউন্ট করে নেবে। কি করে বুঝবো? সো কি করে বুঝবো যে এটা আসলেই ট্যাগ কিনা? সো ট্যাগের একটা বৈশিষ্ট্য থাকে। ট্যাগের বৈশিষ্ট্যটা হচ্ছে ট্যাগ কখনো ব্রাউজারে শো করে না। ট্যাগ কখনো ব্রাউজারে শো করে না, এটা হচ্ছে ট্যাগের বড় বৈশিষ্ট্য। যেমন আমি এখানে যদি এভাবে না লিখে নর্মালি লিখতাম সামথিং, তাহলে ওটা শো করতো না, যেমন একটু আগে লিখছিলাম, শো করতো। বাট এটা যদি আমি সেভ দিয়ে ব্রাউজার যদি রিলোড করি, দেখেন এটা শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ ব্রাউজার এটাকে ট্যাগ হিসাবে কাউন্ট করে নিয়েছে। ক্লিয়ার? ব্রাউজার এটাকে ট্যাগ হিসাবে কাউন্ট করে নিয়েছে। এটা বোঝার জন্য বা আমাদের আমরা কি কি ট্যাগ ব্যবহার করছি এটা দেখারও একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে ব্রাউজারের ভিতরে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ভিউ পেজ সোর্স ক্লিক করেন, এই দেখেন চলে আসছে। আমরা এটা লিখছিলাম, বাট এর কোনো আউটপুট এখানে দেখা যায়নি। ক্লিয়ার? আচ্ছা, তো কি বুঝতে পারলাম? যে HTML নিয়ে কাজ করার জন্য অবশ্যই আমাকে ট্যাগের সাহায্যে কাজ করতে হবে। সাদামাটা লেখা যাবে না, অবশ্যই আমাকে ট্যাগের সাহায্যে লিখতে হবে। যাই লিখি না কেন, সেটা যেন কোনো না কোনো ট্যাগের ভিতরে থাকে, ট্যাগের বাইরে যেন না থাকে। ক্লিয়ার? যদিও ট্যাগের বাইরে থাকলেও সে একটা আউটপুট দিবে, বাট সেটা কিন্তু রং ওয়ে। আচ্ছা, HTML এর এই যে ট্যাগ, এই ট্যাগটা আবার দুই প্রকার। HTML এর যে ট্যাগগুলো দেখাইলাম, যে লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে যে কিওয়ার্ড, সেটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগগুলো আবার দুই প্রকার। ক্লিয়ার? একটা হচ্ছে বলা হয় সিঙ্গেল ট্যাগ, আর একটাকে বলা হয় ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ কোনটা? যেটা আমি কেবল লিখলাম লেস দেন গ্রেটার দেন এর ভিতরে কোনো একটা কিওয়ার্ড, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। একটা মাত্র কিওয়ার্ড দিয়েই বা একটা যার ওপেনিং আছে ক্লোজিং নেই,
যার একটা অংশ আছে, সেই একটা অংশ নিয়ে একটা ট্যাগ, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আর ডাবল ট্যাগ বলা হয় যার ওপেনিং এবং ক্লোজিং দুটোই আছে। দেখেন এখানে আমি লিখলাম কিওয়ার্ড, আর যার একটা ক্লোজিং ট্যাগও আছে। আচ্ছা খেয়াল করেন, এটা একটা ট্যাগ, এই দুটো মিলে একটা ট্যাগ। বাট যখন আমরা এভাবে লিখবো, একটা ওপেনিং একটা ক্লোজিং লিখবো, তখন এই ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে তো কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না, তাই না? কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। যদি আমরা এভাবে লিখে ছেড়ে দিই, তাহলে ব্রাউজার দুটাকেই ওপেনিং ট্যাগ হিসেবে কাউন্ট করে নেবে। এটা একটা প্রবলেম। আমরা কোনটা ওপেনিং কোনটা ক্লোজিং এটা ডিফারেন্স করার জন্য যে কাজটা করি, সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগের ট্যাগ নেম বা কিওয়ার্ড, যেটাকে ভিতরে যে কিওয়ার্ডটা লিখবো, সেই কিওয়ার্ডের পূর্বে একটা স্ল্যাশ দিতে হয়। বুঝাইতে পারছি? সবাইকে বুঝছেন বিষয়টা? ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের ভিতরে যেটা এভাবে লিখবো, শুধু ওপেনিং আছে, যার কোনো ক্লোজিং নেই, সেটাকে আমরা ধরে নেব এটা সিঙ্গেল ট্যাগ। আর ডাবল ট্যাগ যখন আমরা লিখবো, তখন কোনটা ওপেনিং এবং কোনটা ক্লোজিং এটা বোঝাই দেওয়ার জন্য ক্লোজিং ট্যাগের এই যে ট্যাগ নেমটা, ট্যাগ নেমের পূর্বে একটা স্ল্যাশ দিতে হবে। এতটুকু হচ্ছে ডিফারেন্স। আর এর ভিতরে যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার জায়গায় আমাকে লিখতে হবে ট্যাগের নেমগুলা। আমি যেখানে কিওয়ার্ড লিখছি, এখানে আমাকে লিখতে হবে ট্যাগের নেমগুলা। ট্যাগের নেমগুলো আমাদেরকে যখন কাজ করতে করতে মুখস্থ করে নিতে হবে, যে কোন কোন ট্যাগ নিয়ে আমরা কাজ করব। খুবই ইজি, খুবই ইজি, ভয়ের কোনো কারণ নেই। তো চলেন আমরা কয়েকটা ট্যাগের সাথে পরিচিত হয়ে আসি। আমরা একটা ওয়েবসাইট ওপেন করি। কি ওপেন করা যায়? হ্যাঁ হ্যাঁ, একটা পত্রিকা ওপেন করি জাস্ট বোঝার জন্য। আচ্ছা এখানে দেখেন কি হলো। আচ্ছা এখানে দেখেন আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে কি আছে, যদি আমি পুরো ওয়েবসাইটটা যদি একটু ঘাটাঘাটি করি, এই ওয়েবসাইটটা মূলত কি দিয়ে তৈরি? দেখেন এখানে একটা ইমেজ, এটা একটা ইমেজ, এখানে কিছু টেক্সট, এখানে একটা ইমেজ, এখানে একটা ভিডিও, এই তো। সো পুরো একটা ওয়েবসাইট আমার হয়তো ইমেজ থাকবে, নয়তো টেক্সট থাকবে, অথবা ইমেজ থাকবে, অথবা ভিডিও থাকবে, অথবা ফর্ম থাকতে পারে, এই তো, এছাড়া তো কিছু না। এখন পার্থক্যটা দেখেন, ধরেন আমরা ইমেজটা আপাতত বাদ দেই, টেক্সট নিয়ে কিছু আলোচনা করি। টেক্সটের ভিতরে দেখেন এই টেক্সটটা একটু অন্যরকম দেখাচ্ছে, এইটা একটু অন্যরকম দেখাচ্ছে, এইগুলো আবার একটু অন্যরকম। আবার এখানে দেখেন এই টেক্সটটাই একটু লিস্ট আকারে সাজায় গোছায় দেওয়া আছে, এই তো ডিফারেন্স। তাহলে এইখানে যে টেক্সটটা একটু বড় করে দেওয়া, এটা কি মিন করে? এটা শিরোনাম বা হেডিং, এটাই তো মিন করে যে এটা হচ্ছে আমার হেডিং, নিচে হচ্ছে তার সম্পর্কে ডিসক্রিপশন। ক্লিয়ার? আচ্ছা তো এখন এই হেডিং যদি আমরা আমাদের ওয়েবসাইটে আনতে চাই, তাহলে আমরা বেশ কিছু ট্যাগ পাই। হেডিং এর জন্য আমরা বেশ কিছু ট্যাগ পাই, যেই ট্যাগগুলা আমরা লিখে ফেলি ধারাবাহিকভাবে। সো ট্যাগ লেখার জন্য ফার্স্ট অফ অল লেস দেন এবং গ্রেটার দেন। তো হেডিং এর জন্য আমরা 6টা ট্যাগ পাই, মোট হেডিং এর জন্য 6টা ট্যাগ পাই। সেগুলো হচ্ছে H1 থেকে নিয়ে H6 পর্যন্ত। H1 মানে হচ্ছে হেডিং 1, একদম মূল হেডিং যেটা সেটা। H2 হচ্ছে সেকেন্ড হেডিং, তারপরে H3, H4, H5, H6। ক্লিয়ার? হেডিং এর জন্য মোট আমরা 6টা ট্যাগ পাই। আর এই হেডিং ট্যাগ সবগুলোই হচ্ছে ডাবল ট্যাগ, সবগুলোই হচ্ছে ডাবল ট্যাগ, যার শুরু আছে যার শেষ আছে। সহজে মনে রাখবেন যে যে সমস্ত ট্যাগের ভিতরে আমাদের কোনো কিছু লিখতে হয়,
ওই সব ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ। যে সমস্ত ট্যাগের ভিতরে আমাদের কোনো কিছু লিখতে হয় সেই সবগুলো ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা কাজ করি, এই লাইনটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, ফাইল থেকে সেভ করি। একটু ডিফারেন্স কি মনে হয়? আউটপুটটা নর্মাল লেখার চেয়ে একটু ডিফারেন্স মনে হচ্ছে না? আমি এই লাইনটা ট্যাগ ছাড়া এমনি লিখি, নর্মাল লিখলাম আর নিচে ট্যাগের ভিতরে লিখলাম, একটু ডিফারেন্স না? নর্মাল লেখাটা সাইজটা একটু ছোট ছিল, এটার সাইজটা একটু বড় হয়ে গেছে। নর্মাল লেখাটা নর্মাল ছিল, এটা একটু বোল্ড হয়ে আছে। নর্মাল লেখার উপরে দেখেন কোনো জায়গা নেই, কিন্তু এই ট্যাগের উপরে নিচে একটু জায়গা ফাঁকা রাখছে। এই কি করে বুঝলো যে এই লেখাটা এতটুকু সাইজ হবে, এই লেখাটার উপরে নিচে জায়গা ফাঁকা থাকতে হবে? কি করে বুঝলো? এই বোঝাই দেওয়ার জন্যই আমরা এই ট্যাগ গুলোকে ব্যবহার করতেছি। ক্লিয়ার? ব্রাউজারকে মার্ক করে দেওয়ার জন্য ব্রাউজারকে যখন বলে দিলাম এটা হচ্ছে আমার ওয়েবসাইটের একটা হেডিং, সে হেডিং এর সাধারণ যে চরিত্র সেগুলোকে সে দিয়ে দিয়েছে, একটু বোল্ড হওয়া, একটু বড় হয়ে আসা। ক্লিয়ার? এই ছিল আমাদের হেডিং 1। দেন আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে h2। বুঝতে কষ্ট হচ্ছে? হেডিং 2 চলে আসছে। এরপর হচ্ছে হেডিং 3। আমরা লিখে ফেলি, এক এক করে লিখে ফেলি, এগুলো খুব ইজি কাজ, কোনো কঠিন কোনো কাজ না। সেভ করেন, চলে আসছে। এরপরে কোনটা? h4, h4, h5, যখন এই ট্যাগ নিয়ে কাজ করবেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ওপেনিং যেখানে ডাবল ট্যাগ নিয়ে কাজ করবেন, ফার্স্ট অফ অল আপনার দুটো ট্যাগে লিখে ফেলবেন, দেন ভিতরে কন্টেন্ট লিখবেন। অন্যথায় অনেক সময় আপনার ক্লোজিং ট্যাগটা স্কিপ করে যাবেন, তখন ঝামেলা করবে। ক্লিয়ার? যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন এই প্রবলেমটা হবে না, কিন্তু এখন যেহেতু নতুন, দুইটা ট্যাগ আগে লিখবেন, দেন ভিতরে কন্টেন্টে কাজ করবেন। আচ্ছা, h6, সেভ করি, আসছে তো? একদম যে h1 যেটা, সে h1 এর সাইজটা হয়ে থাকে হলো 36 পিক্সেল। এরপর থেকে 6 পিক্সেল 6 পিক্সেল করে কমে, কমতে কমতে h6 এসে h6টা হয় হলো 6 পিক্সেল। ক্লিয়ার? বলেন। যদি h1 ট্যাগ নিয়ে যদি জাস্ট h ইউজ করি সেটা কি আমি বুঝতে পারিনি। অনলি h ইউজ করি, মানে h1 না শুধু h? আচ্ছা, না, এটা ইউজ করা যাবে না। এই যে ট্যাগ নেমগুলো, সেই ট্যাগ নেমগুলো তৈরি করে দেওয়া আছে, যেগুলো তৈরি করে দাও আমাকে সেভাবে ব্যবহার করতে হবে। আর যদি আমাদের এটা কখনো লাগে না যে নিজের থেকে একটা ট্যাগ তৈরি করে ব্যবহার করবো, এটা করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল না দিলে তো ডিফারেন্স থাকলো না। মূল কথা হলো তারা যেভাবে তৈরি করে দিয়েছে আমাদের সেইগুলোই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ট্যাগ নেমগুলো তৈরি করে দেওয়া আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা 6টা ট্যাগ শিখে ফেললাম। ক্লিয়ার? এরপরে চলেন আরো কিছু ট্যাগ আমরা শিখে আসি। কষ্ট হচ্ছে? না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন। এখানে দেখেন, এইটা ছিল আমার হেডিং। তো হেডিংটা আমরা পারছি, হেডিংটা আমরা তৈরি করতে পারছি, কোনো প্রবলেম হয়নি। এরপরে এটা একটু পরে আসি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা একটু বোল্ড আছে এবং লেখাটা একটু ইটালিক আছে। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করছি তারা এগুলো জানি, লেখাকে ইটালিক করা, বোল্ড করা, আন্ডারলাইন করা, তাই না? এটা একটু পরে আসতেছি আমরা, একটু এটাও একটু পরে আসতেছি। এখানে দেখি,
এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটের নর্মাল যে লেখাগুলো, নর্মাল টেক্সট যেগুলো কন্টেন্ট। সো এগুলোকে লেখার জন্য আমরা একটা ট্যাগ পাই, যে ট্যাগের নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, প্যারাগ্রাফ ট্যাগটাও সিঙ্গেল নাকি ডাবল হবে বলেন তো? ডাবল হওয়ার যৌক্তিক কারণ হচ্ছে ভিতরে কোনো কিছু লিখতে হবে আমাকে, তাই তো? সো লিখলাম পি ট্যাগ, ওপেনিং দেন ক্লোজিং। প্যারাগ্রাফের জন্য আমরা যে ট্যাগের যে কিওয়ার্ডটা পাই, একটা হচ্ছে ট্যাগ নেম আর একটা হচ্ছে ট্যাগের সেই কিওয়ার্ড, দুটো ডিফারেন্স। ট্যাগ নেম অবশ্যই প্যারাগ্রাফ, কিন্তু কিওয়ার্ডটা হচ্ছে পি। ট্যাগ নেম হচ্ছে হেডিং, কিন্তু কিওয়ার্ডটা হচ্ছে S1 থেকে S6 পর্যন্ত। মনে থাকবে, এতটুকু মনে রাখবেন। আচ্ছা, এখানে আমি এখান থেকে লেখাটা কপি করে আনি, কপি করি দেন পেস্ট করে দিলাম, সেভ করি। আসছে। এই প্যারাগ্রাফের ডিফল্ট ফন্টের সাইজ দেওয়া থাকে 14 পিক্সেল, 14 পিক্সেল দেওয়া থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন আমরা একটা প্যারাগ্রাফ আনলাম, আর এখানে তো অনেকগুলো প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। এই যে একটা প্যারাগ্রাফ, এই যে একটা, এই যে একটা, এভাবে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে। তো সেকেন্ড টাইম যদি আমার আবার প্যারাগ্রাফ আনতে হয়, আবার কি করব? এখন সাপোজ আমি আরেকটা প্যারাগ্রাফ আনতে যাই, কি করব? আরেকটা পি নিতে হবে, হ্যাঁ, তাই না? এমন না যে আমার একটা ট্যাগ একবার ব্যবহার করছে আর ব্যবহার করা যাবে না, এমন না। যতবার আমার প্রয়োজন ততবার আমি নিয়ে আসবো। ক্লিয়ার? তো আবার পি ট্যাগ নিয়ে আসি, আবার প্যারাগ্রাফ নিয়ে আসি, এটা নিয়ে আসি সাপোজ, সেভ করি, রিলোড করি, দেখেন আবার চলে আসছে। ওকে, আচ্ছা, এখান থেকে মনে করেন আমি বড় কিছু লেখা নিয়ে আসি। এই প্যারাগ্রাফ ব্যবহার করার আরেকটা ছোট্ট একটা কৌশল আছে, সেটা হচ্ছে আমি এই দুইটা প্যারা মিলে একটা প্যারাগ্রাফ বানাবো, দুইটা প্যারা মিলে একটা প্যারাগ্রাফ বানাবো। আর এখান থেকে আমরা লাইন ব্রেক ব্যবহার করব। মনে আছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লাইন ব্রেক ব্যবহার করতাম, লাইন ব্রেক, পেজ ব্রেক, এই ব্রেকগুলো এখানে ব্যবহার করব। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি পি ট্যাগের সাহায্যে প্যারাগ্রাফটা নিয়ে আসি, চলে আসছে। এই যে আমার পি ট্যাগ শুরু, এই যে আমার পি ট্যাগ শেষ। ক্লিয়ার? এর ভিতরে এইখানে দেখেন, এখানে যদি আমি কোনো কিছু না লিখি, HTML ডিফল্ট ভাবে আমি যদি এন্টার দিই তাও সে একটা স্পেস কাউন্ট করবে, আমি যদি স্পেস 100টাও দেই তাও সে মাত্র একটা স্পেস কাউন্ট করে। এটা হচ্ছে ডিফল্ট নিয়ম, HTML এর নিয়ম। আমি যদি এখানে 50টাও এন্টার দিই, সে মাত্র একটা স্পেস কাউন্ট করবে। ক্লিয়ার? যদি আমরা এভাবে লিখি, এখানে স্পেস অনেকগুলো দিয়ে তারপরে কেমন জানি লেখাটা এভাবে আসবে, যে এভাবে একটা স্পেস দিয়ে আসবে। ওকে, দেখে আসি আমরা আসলে এরকম আসে কিনা। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, রিলোড করি, দেখেন কই শো থেকে, তাই না? এই যে এখান থেকে দেখেন জাস্ট একটা স্পেস কাউন্ট করছে। ক্লিয়ার? সো এটা মনে করা যাবে না যে আমি HTML এর ভিতরে এন্টার দিলাম, এখানে কেন এন্টার আসো না, এন্টার আসবে না। আপনি এন্টার দিলে সে একটা স্পেস কাউন্ট করবে, একাধিক এন্টার দিলেও একটা স্পেস কাউন্ট করবে। ক্লিয়ার? সো আমার এখন কি প্রয়োজন? আমার প্রয়োজন হচ্ছে এখান থেকে লাইনটাকে ব্রেক করে দেওয়া, লাইনটাকে ব্রেক করে নিচে নামায় নিয়ে আসা। সো লাইন ব্রেক করার জন্য আমরা এখানে একটা ট্যাগ পাই, যে ট্যাগের নাম হচ্ছে BR ট্যাগ। BR দ্যাট মিন ব্রেক। ক্লিয়ার? সো BR ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, কারণ হ্যাঁ একটা সিঙ্গেল ট্যাগ, তাই তো? কারণ এর ভিতরে আমার কোনো কিছু লিখতে হচ্ছে না। যেমন S1 এর ভিতরে কিছু লিখছি হেডিং এর জন্য, প্যারাগ্রাফের ভিতরে কিছু লিখছি, এখানে আমার কোনো কিছু লিখতে হচ্ছে না। সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। সো লিখলাম, রিলোড দেন, দেখেন এই যে শোটা নিচে নেমে আসছে।
আসছে তো? এখানে যদি আপনি একটা ব্রেকের জায়গায় দুইটা ব্রেক ব্যবহার করেন, সেভ দিলাম, দেখেন এবার দেখতে কেমন যেন মনে হচ্ছে দুইটা আলাদা প্যারাগ্রাফ। এটা মাঝে মাঝে লাগে, খুব কম লাগে বাট লাগে। এটা যখন আমরা কাজ করবো রিয়েল লাইফে তখন এগুলো খুব কম লাগে বাট লাগে। ক্লিয়ার? সো কি শিখলাম আমরা এত সময়? সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগে কোনো ক্লোজিং নেই, ঠিক আছে? সিঙ্গেল ট্যাগের কোনো ক্লোজিং নেই। অনেক জায়গায় দেখবেন এই সিঙ্গেল ট্যাগ গুলোকে একটু অন্যভাবে লেখা হয়, যেমন এখানে একটা স্ল্যাশ দেওয়া থাকে, দেখছেন এরকম কোথাও? যারা পূর্বে টুকটাক কাজ করছেন, স্ল্যাশ দেওয়া থাকে, বাট এই স্ল্যাশটা এখন দেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে HTML এর পূর্বের যে ভার্সনগুলো ছিল সেখানে ব্যবহার করা হতো, বাট এখন লেটেস্ট ভার্সনে এটাকে উঠাই দেওয়া হয়েছে। সেটা ব্যবহার করলেও ক্ষতি নেই, বাট না করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? আচ্ছা, এত সময় আমরা ট্যাগের ব্যবহার শিখলাম, জাস্ট ট্যাগের ব্যবহার শিখলাম। এখন আমরা যদি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, দেখেন আমাদের সব ট্যাগগুলো কিন্তু ঠিকঠাক মতোই আসছে, ঠিকঠাক মতোই চলে আসছে। বাট এইখানে একটা রেড মার্ক দেখাচ্ছে, একটা ভুল দেখাচ্ছে, ঠিক আছে? এই ভুল দেখানোর কারণ দুইটা। একটা হচ্ছে HTML নিয়ে যদি কাজ করতে চান তাহলে HTML এর একটা সিনট্যাক্স আছে, একটা গঠন প্রণালী বা সিনট্যাক্স যেটাই বলেন না কেন, বা একটা স্ট্রাকচার বলতে পারেন, এটা ফলো করে আমাকে লিখতে হয়। ক্লিয়ার? একটা নিয়ম ফলো করে আমাকে HTML এর ট্যাগগুলোকে লিখতে হয়, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমরা HTML এর কোন ভার্সনটা ব্যবহার করতেছি এটাও ব্রাউজারকে বলে দিতে হয়, ঠিক আছে? দুইটা জিনিস, একটা হচ্ছে HTML এর সিনট্যাক্সটা ফলো করে লিখতে হয়, সেকেন্ড হচ্ছে কোন ভার্সন ব্যবহার করতেছি সেই ভার্সনটাও আমাকে বলে দিতে হবে। চলেন তাহলে আমরা সেগুলো একটু দেখে আসি। আমি এগুলো সব কেটে দিলাম, সব কেটে দিলাম। HTML এর সিনট্যাক্সটা বোঝার জন্য এটা অনেকটা হিউম্যান বডির সাথে অনেকটা সিমিলার। মানুষের বডি থাকে না, আমি মনে করেন মানুষের মাথা, বডি, হাত পাও, এই তো মানুষ। এটা অনেকটা HTML এর সাথে সিমিলার। HTML নিয়ে যখন কাজ করবেন তখন ফার্স্ট অফ অল আপনাকে HTML এর মাথাটা নিতে হবে, দেন HTML এর বডিটা নিতে হবে, আর টোটালটাকে রাখতে হবে HTML এর ভিতরে। মানুষের যদি আপনি দুইটা পার্ট করতে চান মানুষকে, তাহলে এক পার্টে চলে যায় তার মাথা, আর এক পার্টে চলে যায় তার বডি। ক্লিয়ার? এক পার্টে তার মাথা, আর এক পার্টে তার বডি। তার মাথার পার্টের ভিতরে থাকে হচ্ছে তার সমস্ত পরিচয়। মানুষ কিন্তু তার বডি দেখে চেনে না, তার মাথার ভিতরের সমস্ত পরিচয় থাকে, তার চেহারা দেখে মানুষ চেনে, তাই তো? আর মাথা এবং বডি সবকিছু মিলে হয় একদম মানুষ। HTML-টাও ঠিক এই জিনিসের দিকে লক্ষ্য করে HTML-টা তৈরি করা হয়েছে। HTML এর দুইটা পার্ট, একটা হচ্ছে তার হেড পার্ট আর একটা হচ্ছে তার বডি পার্ট। আর হেড এবং বডি সবকিছু মিলাই হচ্ছে HTML। ক্লিয়ার? আর এই HTML এর প্রত্যেকটা ওয়েবসাইটের একটা পরিচয় থাকে, যেমন ফেসবুকের পরিচয় হচ্ছে সেটা ফেসবুক। যদি আপনি ফেসবুক ওয়েবসাইটে ঢোকেন, দেখেন একদম উপরে এই যে ফেসবুক ওয়েবসাইটের পরিচয়টা এখানে লেখা থাকে, খেয়াল করছেন? এটাকে বলা হয় টাইটেল, ওয়েবসাইটের টাইটেল। ওকে, আমাদেরও ওয়েবসাইটে একটা নাম দিতে হবে। আমাদের ওয়েবসাইটে কোনো নাম নেই, ওয়েবসাইটে কোনো নাম নেই, সেই নামটাও আমাকে দিতে হবে। চলেন এই কাজটা কিভাবে করে আমরা দেখে আসি। আচ্ছা, ফার্স্ট অফ অল কি বলছিলাম, HTML এর একটা হেড থাকে, হেড। হেড নেওয়ার জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নামও হচ্ছে হেড ট্যাগ। ক্লিয়ার? আর HTML এর বডি নেওয়ার জন্য আমরা যে ট্যাগ পাই সেই ট্যাগটার নামও বডি ট্যাগ। সিমিলার, মনে রাখা খুব একটা কঠিন না, সিমিলার। খেয়াল করছেন? আর টোটাল HTML এবং হেড সবকিছু মিলে হচ্ছে আমার পুরো HTML-টা। সবকিছু নিয়েই তো আমার মূল HTML-টা। মানুষের যেমন মাথা, বডি নিয়েই মানুষ। এজন্য এই HTML মানে হেড এবং বডিটাকে রাখতে হবে আমাকে আবার
HTML এর এই ট্যাগের ভিতরে, দেখেন বোঝেন কিনা, বুঝতে পারছেন এবার? HTML এর একটা হেড থাকবে, একটা বডি থাকবে, আর টোটাল জিনিসটা মিলে যেহেতু আমার HTML, সেহেতু এই টোটালটাকে আমাকে HTML নামের ট্যাগের ভিতরে রাখতে হবে। বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, এরপরে এই আমার এই ওয়েবসাইটটার বা আমার এই ওয়েবসাইটে একটা পরিচয়ের প্রয়োজন। পরিচয়টা থাকে মাথার ভিতরে, হেডের ভিতরে, তাই তো? সো এই হেডের ভিতরে আমার ওয়েবসাইটের পরিচয়টা দিয়ে দিতে হবে। পরিচয় দেওয়ার জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে টাইটেল। এটাও ডাবল ট্যাগ, টাইটেল। বুঝাইতে পারছি? সে- এত সময় পর্যন্ত যে কাজটা আমি করলাম এটা হচ্ছে HTML এর সিনট্যাক্স। এটাকে বলা হয় HTML এর সিনট্যাক্স বা গঠন প্রণালী বলা হয়। এইভাবে যদি আপনি লিখেন একটু ঝামেলা হচ্ছে, দেখেন আপনার বুঝতে যে কোনটা কোথায় শুরু হয়েছে, কোনটা কোথায় শেষ হয়েছে, কোনটা প্যারেন্টস কোনটা চাইল্ড। যার ভিতরে সেটা হচ্ছে প্যারেন্টস, যেটা ভিতরে সেটা হচ্ছে চাইল্ড। এত বুঝেন? তো কোনটা প্যারেন্টস কোনটা চাইল্ড আমার বুঝতে কিন্তু বেশ ঝামেলা হচ্ছে, কারণ এখানে হেড বডি এই দুটো হচ্ছে HTML এর চাইল্ড, আবার টাইটেলটা হচ্ছে হেডের চাইল্ড, তাই না? এটা বোঝার জন্য বা এটা কাজ করার জন্য কোনটা কার ভিতরে আছে সহজে বোঝার জন্য আমরা একটা নিয়ম ফলো করে থাকি, যেটাকে বলা হয় কোডকে ইনডেন্ট করে লেখা। সেটা কি? যেটা প্যারেন্টস সেটা থাকবে সবার লেফটে, সবার বামে। এর ভিতরে যেটা চাইল্ড সেটাকে এক ট্যাব সামনে সরাই দেবেন, ডানে সরাই দেবেন। দেখাচ্ছি, দেখেন। যেমন এটা হচ্ছে আমার মূল প্যারেন্টস, এর ভিতরে চাইল্ড ছিল আমার এই হেডটা চাইল্ড ছিল, হেডটা চাইল্ড ছিল, এই বডিটা চাইল্ড ছিল, তাই তো? আর এই টাইটেলটা হচ্ছে আবার এই হেডের চাইল্ড। সুতরাং টাইটেলটা শুরু হয়েছে এখানে, এখান থেকে এক ট্যাব সামনে যাবে, তার মানে এখানে যাবে। এবার ক্লিয়ার? তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা এটা এগুলা এগুলো সব হচ্ছে HTML এর চাইল্ড। এখানে আবার টাইটেলটা হচ্ছে এই হেডের চাইল্ড। বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? Ctrl+S দিয়ে সেভ করেন। সেভ করে যদি আমি আমার ব্রাউজারকে রিলোড করি, কোনো আউটপুট নেই, কারণ আমরা কেবলমাত্র ট্যাগ লিখছি, ভিতরে কোনো আউটপুট লিখিনি। ভিউ পেজ সোর্সে যদি আমরা যাই, তারপরেও দেখেন যে লাল চিহ্নটা রয়ে গেছে। ওকে, সো বলছিলাম যে লাল চিহ্নটা আসার দুইটা কারণ ছিল, একটা হচ্ছে HTML এর সিনট্যাক্সটা আমরা ফলো করিনি এজন্য আসছে, আর একটা ছিল হচ্ছে আমরা বলে দিইনি যে এটা কোন ভার্সন, HTML এর কোন ভার্সন ব্যবহার করতেছি সেটা আমরা বলে দেইনি। ক্লিয়ার? সো এখন আমরা একটা কাজ করি, এটা যে HTML5 এর ভার্সন সেটা আমরা বলে দিই। তো বলে দেওয়ার জন্য একদম শুরুতে HTML লেখার একদম শুরুতে এভাবে ট্যাগের মতো করে নেবেন, লেস দেন গ্রেটার দেন। এর ভিতরে ফার্স্ট অফ অল একটা নট সাইন নেবেন। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় নট সাইন, আশ্চর্যবোধক চিহ্ন, তাই না? এখানে বড় হাতে লিখবেন ডক টাইপ। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। এরপরে ছোট হাতে লিখবেন HTML। জাস্ট এই লাইনটা লিখে দেবেন। এই লাইনটা লিখে দিলে ব্রাউজার বুঝে নেবে যে HTML5 ভার্সন এটা বর্তমান লেটেস্ট যে ভার্সনটা চলতেছে। ক্লিয়ার? এতটুকু লিখে এবার যদি আমি সেভ যদি করি, সেভ করার পরে যখন রিলোড দিব, আর কোনো লাল চিহ্ন আছে? লাল চিহ্ন নেই। সে সিনট্যাক্সও পেয়ে গেছে, ব্রাউজার এটা কোন ভার্সনে সে ভার্সনটাও সে পেয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার এই টাইটেলের ভিতরে আমাকে লিখতে হবে আমার ওয়েবসাইটটার নাম। ওয়েবসাইটটার কি নাম দিতে চাই সেটা হচ্ছে টাইটেলের ভিতরে লিখতে হবে। যেমন লিখলাম আমি ক্লাস 1 ফেসবুক। আমরা তো ফেসবুক বানাচ্ছি না, ফেসবুক বানাবো আমরা? আশ্চর্য। আচ্ছা, বানাবো, পরে বানাবো, আমরা একটু ওয়েট করি। আচ্ছা দেখেন, টাইটেলের ভিতরে আমরা যে নামটা নিলাম, এই নামটা আমার কোথায় বসতেছে? একদম উপরে টাইটেল বার, এটাকে বলা হয় টাইটেল বার। ব্রাউজারের টাইটেল বারে ভাসতেছে।
আর এইখানে এই যে যে সাদা অংশটা এটাকে বলা হয় কন্টেন্ট এরিয়া। এখানে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টটা আসবে। তো ওয়েবসাইটের এই কন্টেন্ট এরিয়ার ভিতরে আমরা যা কিছু আনতে চাই না কেন সবকিছু লিখতে হবে আমার বডি ট্যাগের ভিতরে, এই বডি ট্যাগের ভিতরে। মনে থাকবে, ওয়েবসাইটের এই কন্টেন্ট এরিয়া বা এই ফাঁকা জায়গায় আমরা যা কিছু আনতে চাই না কেন সব কিছু আমরা, আমাদের হেডিং প্রয়োজন হবে, প্যারাগ্রাফ প্রয়োজন হবে, ইমেজ প্রয়োজন হবে, আমরা যা কিছু লিখবো না কেন সবকিছু লিখবো হচ্ছে আমরা বডি ট্যাগের ভিতরে। মনে থাকবে, যেমন আমরা হেডিং আনতে চাই, হেডিং সেখানে লেখেন H1, একটা H1 নিয়ে আসি, এখানে লিখে দিলাম হেডিং 1, সেভ করি, একই, কোনো ডিফারেন্স নেই। প্রতিবার সেভ না করে অটো সেভ করে রাখার অপশন অটো সেভ করার অপশন আছে, বাট ওটা ব্যাড প্র্যাকটিস, ওটা করা যাবে না, ম্যানুয়ালি আমাদের সেভ দেওয়ার অভ্যাস করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন যেহেতু S1টা আমার বডির একটা চাইল্ড, সেই কারণে আমরা কি করলাম, একটা ট্যাব সামনে লিখলাম, এক ট্যাব দিয়ে সামনে চলে গেলাম। সো এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে? যদি অসুবিধা না থাকে এতটুকু লিখে ফেলেন, পিসি ওপেন করে সবাই এতটুকু করে ফেলেন, ছোট্ট একটা কাজ। পিসিগুলো অন করেন। হুম, এখানে একটা সাদা একটা সুইচ দেওয়া আছে দেখেন বোর্ডের উপরে, ইউপিএস ওপেন করেন, চেপে ধরে রাখেন। সাদা একটা switch। এটা লেখাটা পড়ে। ইউপিএসটা চেপে ধরেন, ইউপিএস সুইচটা সামনে ধরে রাখেন। সামনে ধরে রাখেন। চেঞ্জ করে বসুন। Share, please open. এটাকে ফাইলের নাম দেবেন হচ্ছে ইন্ডেক্স।
নাম দিবেন হচ্ছে ইন্ডেক্স। এটা এসে ওপেন হয় না নাকি? কষ্ট করে দাও, ফোল্ডার তৈরি করেন একটা ফার্স্টে, ফোল্ডার তৈরি করুন। সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক, নিউ থেকে ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টের নেমটা দিতে হয়, যে কোনো নাম দিতে পারেন। সাপোজ আমি দিলাম প্রজেক্ট হাইফেন দিয়ে বলে দিলাম নেম। এখানে স্পেস দেওয়া যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, বড় হাতের কোনো অক্ষর দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। আর ফোল্ডার নামের ক্ষেত্রে কোনো ডটও ব্যবহার করবেন না, এটা নন স্ট্যান্ডার্ড ফোল্ডার নামের ক্ষেত্রে। ওকে, দেন এন্টার দিলাম, সেভ হয়ে গেল। ওপেন করি, ওপেন করার পরে আবার রাইট বাটন ক্লিক, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, ক্লিয়ার। এরপরে দেখেন এখানে যদি আপনি ডট টিএক্সটি না দেখতে পান এখানে, তাহলে ভিউ থেকে গিয়ে এই ফাইল নেম এক্সটেনশনটা চেক দিয়ে আসবেন। চেক দিলে দেখবেন যে লেখাটা চলে আসছে। এরপরে এটাকে রাইট বাটন ক্লিক করেন, রিনেম করবেন। রিনেম করে পুরোটাকে সিলেক্ট করেন, পুরো এক্সটেনশন সহ পুরোটাকে সিলেক্ট করে নাম দিয়ে দেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, ক্লিয়ার। এরপরে এন্টার চাপ দেন, এরকম একটা পপআপ আসবে, এখান থেকে ইয়েস করে দিবেন। দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটু বড় করে দেখাই, এই যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে ডাবল ক্লিক করেন, ব্রাউজার ওপেন হয়ে গেছে। আর ডাবল ক্লিক করে ব্রাউজার ওপেন করবেন, পাশাপাশি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, ক্লিয়ার। ওপেন উইথ নোটপ্যাড। আপনাদের অনেকের পিসিতে এখানে নোটপ্যাড নাও পাইতে পারেন, নোটপ্যাডটা এখানে নাও পাইতে পারেন। যদি না পান চলে যাবেন চুজ অ্যানাদার অ্যাপস, এখানে যাবেন। যাওয়ার পর এখানে একটু খুঁজবেন যে এখানে আছে কিনা। এখানে যদি না পান তাহলে দেখবেন নিচে মোর অ্যাপস নামে একটা কথা আছে, এখানে ক্লিক করবেন, এখানে অবশ্যই পেয়ে যাবেন। ক্লিয়ার, এতটুকু কাজ করবেন। তবে আশা করি সব জায়গায় সবার পিসিতে পাবেন। যদি না পান তাহলে আমি অল্টারনেটিভ ওয়েটা দেখাই দিলাম। সো রাইট বাটন ক্লিক করেন, ওপেন উইথ নোটপ্যাড। আচ্ছা, যেহেতু আমরা এইচটিএমএল নিয়ে কাজ করতেছি, আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এইচটিএমএল এর সিনট্যাক্সটা বলে দিতে হবে। কারণ আমরা জানি যে সিনট্যাক্সটা না লিখলে ব্রাউজারে একটা এরর দেখায়, তাই তো। সিনট্যাক্সটার পাশাপাশি আমাদেরকে এক্সটেনশনটাও বলে দিতে হয়, বা ভার্সনটাও আমাকে বলে দিতে হয়। সো ভার্সনটা বলে দেওয়ার জন্য একদম প্রথমে লেস দেন গ্রেটার দেন এখানে একটা নট সাইন দিবেন, এখানে স্পেস দিবেন না, ট্যাগ নেমের ভিতরে কোনো স্পেস দিবেন না। ওকে, সো নট সাইনের পরে বড় হাতে লেখেন ডক টাইপ, আর ছোট হাতে লিখবেন HTML, ক্লিয়ার। এরপরে ফার্স্ট অফ অল আমাকে HTML শুরু করতে হবে। HTML শুরু, দেন স্ল্যাশ HTML। যে ট্যাবটা আমি শুরু করব সেই ট্যাবটা আগে শেষ করে নিব, ক্লিয়ার। এটা যেন মনে থাকে, যেটা শুরু করব সেটা আগে শেষ করে নিব। তো HTML এর ভিতরে আবার দুইটা ট্যাগ হয়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো যেহেতু এটা HTML এর ভিতরে তাই আমি একটা ট্যাব চাপলাম, এখানে স্পেস চাপবেন না, এখানে ট্যাব। তো বলে দিলাম হেড ট্যাগ শুরু, দেন হেড ট্যাগ শেষ। হেড ট্যাগ যেখানে শেষ সেখানে আবার আরেকটা ট্যাগ শুরু হবে যার নাম হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, ক্লিয়ার। আর হেড ট্যাগের ভিতরে আমরা কি লিখবো, আমাদের ওয়েবসাইটের নাম লিখবো, ওয়েবসাইট নেম, জাস্ট লিখে দিলাম যেন আমাদের মনে থাকে। আর বডি ট্যাগের ভিতরে কি লিখবো,
আমাদের ব্রাউজারের যে কন্টেন্ট এরিয়া, যেখানে আমরা ব্রাউজারের মূল কন্টেন্টটা দেখাইতে চাই, এখানে আমরা যা কিছু লিখতে চাই না কেন সবকিছু আমরা নিয়ে আসবো বডি ট্যাগের ভিতরে। ক্লিয়ার? আর হেড ট্যাগের ভিতরে আপাতত আমাদের নামটা লিখতে হবে। আচ্ছা, আমি এখানে একটু ভুল করে ফেলেছি, এই নামটা দিতে হয় আমাকে টাইটেল ট্যাগের ভিতরে। টাইটেল শুরু, টাইটেল শেষ, এখানে লিখতে হয়, টাইটেলের ভিতরে লিখতে হয়। আচ্ছা, তো আপাতত হেড ট্যাগের ভিতরে আমরা একটা মাত্র কাজ পাইলাম, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ নিয়ে আসা। আর হেড ট্যাগের ভিতরে আপাতত আর কোনো কাজ নেই। হেড ট্যাগটা এভাবে রেখে দেবো, জাস্ট টাইটেল ট্যাগ রেখে বাকি কোনো কাজই করব না। যত কাজ আছে আমাদের সব করবো এখন আমরা বডি ট্যাগের ভিতরে। ক্লিয়ার? সো বডি ট্যাগে আমরা কয়টা ট্যাগ শিখলাম? S1 থেকে নিয়ে S6 পর্যন্ত শিখছি, মনে আছে তো? হেডিং ট্যাগ S1 সেভ করি, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, ব্রাউজারটাকে রিলোড করি, চলে আসছে। আমরা যখন কাজ করব তখন বারবার আমরা ভিউ পেজ সোর্সে গিয়ে গিয়ে দেখবো যে কোথাও কোনো লাল টাল আছে কিনা। যদি লাল থাকে তাহলে বুঝতে হবে যে কোডের ভিতরে ভুল আছে। ক্লিয়ার? সেটা আমরা চেক করে দেখবো। আচ্ছা, সো মোটামুটি আমাদের ওয়েবসাইটের নেমটাও চলে আসছে, এখানেও কোনো লাল নেই, তার মানে আমাদের কোড সবগুলো ঠিক আছে। সো আমরা কোন কোন ট্যাগ শিখলাম সেই ট্যাগগুলো এখানে লিখে ফেলি এবং পাশাপাশি নতুন কিছু ট্যাগ আমরা শিখে আসি। H2, this is heading 2. এখানে এখানে আমরা স্পেস যা মনে চাই ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। স্পেস ব্যবহার করবো না হচ্ছে এই যে এখানে ট্যাগ নেমের এখানে আগে পরে স্পেস ব্যবহার করবো না, ভিতরে স্পেস ব্যবহার করবো না। কিন্তু এটা হচ্ছে আমার কন্টেন্ট এরিয়া, এখানে কন্টেন্ট লিখতে হয়, তো আমার প্রয়োজন আমি স্পেস ব্যবহার করতে পারি। কিন্তু স্পেস ব্যবহার করি আর ইন্টার ব্যবহার করি, যাই করি না কেন সে জাস্ট একটা স্পেস কাউন্ট করবে, এর থেকে বেশি না। ক্লিয়ার? সেভ করলাম, রিলোড করি, চলে আসছে। আচ্ছা, এরপরে আমি হেডিং আর অন্যগুলো লিখলাম না, আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। কোথায় যেন একটা ওয়েবসাইট ওপেন করছিলাম, আচ্ছা নেই, সমস্যা নেই। প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, এবার চলেন আমরা কিছু ট্যাগ শিখে আসি, যে ট্যাগগুলোর মাধ্যমে আমরা একটা টেক্সটকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। মনে আছে তো যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা করতাম, এই কাজগুলো এখন করে আসি। মনে করেন এখানে একটা লেখা আমি লিখলাম, দিলাম দিস ইজ সামথিং, কিছু একটা লিখলাম। এই লেখাটাকে আমি বোল্ড করতে চাই। সো বোল্ড করার জন্য যে ট্যাগটা আমরা পাই সেই ট্যাগের নাম হচ্ছে বি ট্যাগ। ওকে, বি ট্যাগ। বি ট্যাগের মানে হচ্ছে এটা বোল্ড ট্যাগ। সো বোল্ড ট্যাগের ভিতরে আমরা একটা লেখা লিখে দিই, ভিতরে কি লিখবো সেটা আমার বিষয়, বাট এই ট্যাগটা মনে রাখতে হবে। যদি আমরা লিখে রিলোড করি, দেখেন বোঝা যায়, বোঝা যাচ্ছে লেখাটা একটু বোল্ড হয়ে গেছে, দেখেন একটু বোল্ড হয়ে গেছে। আচ্ছা, সো এরপরে এই বোল্ড করার জন্য আমরা আরেকটা ট্যাগও পাই, যে ট্যাগটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। বোল্ড করার জন্য আমরা আরেকটা ট্যাগ পাই যার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। সো এখানেও আমরা কন্টেন্টটা লিখে ফেলি স্ট্রং, সেভ করি, রিলোড করি, দেখেন এই লেখাটা আর এই লেখাটা কোনো ডিফারেন্স নেই, সেম টু সেম। তো এই সমস্ত ট্যাগকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। মনে থাকবে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ, গুগলে একটু সার্চ করেন HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগ। W3 স্কুলস মোটামুটি সবাই চিনি। সো W3 স্কুলসে চলে যাই। আপাতত W3 স্কুলসে গিয়ে খুব বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, কারণ গেলে একটা মহাসমুদ্র, মাথা এলোমেলো হয়ে যাবে। আপাতত স্কিপ করে যান।
যখন আমরা একটু অভ্যস্ত হয়ে যাব তখন আমি বলে দেবো যে এখন W3 স্কুল নিয়ে একটু ঘাটাঘাটি করেন। ওকে, তো আপাতত খুব বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, যতটুকু দেখাইছি এতটুকু নিয়ে ঘাটাঘাটি করেন। তো যখন আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ যখন লিখে সার্চ করলাম আমাদেরকে এখানে নিয়ে আসলো। এখানে দেখেন বেশ কয়েকটা ট্যাগ পাই আমরা, এই সব ট্যাগ হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। এগুলা যেমন বি ট্যাগটা আমরা অলরেডি শিখে ফেলেছি যে টেক্সটটাকে বোল্ড করার জন্য। স্ট্রং ট্যাগ এটাও একই কাজ করে, বাকি একটু ডিফারেন্স আছে, বোল্ড এবং স্ট্রং এর ভিতরে একটু ডিফারেন্স আছে। বোল্ড ট্যাগ যদি ব্যবহার করি সে নরমালি টেক্সটটা বোল্ড করে দিল, আমার একটা স্টাইল তৈরি করে দিল, এতটুকু কাজ, আর কিছুই করবে না। হ্যাঁ, ডিপ, হ্যাঁ এটা ডিপ করে দিবে, এতটুকু কাজ, মানে একটা টেক্সটের স্টাইল করে দেবে, এতটুকু করে সে ছেড়ে দিবে। আর যদি স্ট্রং ট্যাগ ব্যবহার করি, এটা টেক্সটটাকে সে তো ডিপ করবেই, সে তো বোল্ড করবেই, পাশাপাশি ব্রাউজারকে একটা ইনফরমেশন দিয়ে দেবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্যাগ, এটাকে তুমি বিশেষভাবে মর্যাদা দাও, সহজ কথায়। সেইগুলো হচ্ছে যখন আমরা ওয়েবসাইট করি তখন আমাদের কাজ বুঝে করতে হবে। আমরা যদি এই লেখাটাকে একটু গুরুত্ব দিতে চাই, আমরা যদি চাই যে লেখাটা গুগল একটু গুরুত্বের সাথে পড়ুক, তাহলে আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করব। আর যদি মনে করি যে না গুরুত্ব দেওয়ার দরকার নেই, জাস্ট একটা স্টাইল হয়ে যায়, তাহলে আমরা বি ট্যাগ ব্যবহার করব। ক্লিয়ার? এরপরে একটা ট্যাগ আছে আই ট্যাগ, বুঝতেই পারছেন কি কাজ করবে। আমি একটা কাজ করি, এখানে একটা ব্রেক দিই, বিআর ট্যাগ ব্যবহার করি, আই ট্যাগ। আই ট্যাগ কি করবে, লেখাটাকে ইটালিক করে দিল, একটু বাঁকা করে দিল, ইটালিক করে দিল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন ইএম ট্যাগ, ইএম ট্যাগটা নিয়ে একটু কাজ করে দেখি। ইএম ট্যাগ, এখানেও টেক্সটটাকে কপি করে বসাই দিলাম, ইএম, সেভ করি, রিলোড করি। কোনো ডিফারেন্স আছে? আই ট্যাগ আর ইএম ট্যাগের কোনো পার্থক্য তো নেই, তাই তো? হ্যাঁ, কোনো পার্থক্য নেই, দেখেন। তাহলে দুইটার ভিতরে কোনটা ব্যবহার করব? বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের ভিতরে যে সম্পর্ক, আই ট্যাগ আর এএম ট্যাগের ভিতরে সেই একই সম্পর্ক। আপনার অবস্থা বুঝে ট্যাগগুলো নিতে হবে। ক্লিয়ার? যখন যেটা প্রয়োজন তখন সেটা নিব আমরা। দুইটাই তো একই কাজ করছে, কিভাবে বলবো? যেমন আমি বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগে বোঝাইলাম, যদি আমরা চাই যে ব্রাউজারকে একটা মেসেজ দিতে চাই যে লেখাটা শুধু বোল্ড করে তুমি ক্ষান্ত থেকো না, বরং এটা একটা স্ট্রং ট্যাগ, মানে এটা গুরুত্বের সাথে তুমি এটাকে কাউন্ট করো, তখন আমরা স্ট্রং ব্যবহার করব। ক্লিয়ার? এটা হচ্ছে যখন আমরা সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করি, অনেক আপনারা দেখবেন যে বিভিন্ন মার্কেট প্লেসে ডিজাইনাররা যখন কাজ করে তখন নিচে একটা কথা লিখে দেয় যে সার্চ কি বলে জানি, এসইও কমফোর্টেবল বা এই ধরনের কিছু লেখা লিখে দেয়, যে আমার যে কোডগুলো সেই কোডগুলো সার্চ ইঞ্জিন খুব ইজিলি পড়তে পারবে। বুঝে আসছে? যেমন ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, প্যারাগ্রাফের ভিতরে এক জায়গায় লিখতেছেন যে বাংলাদেশ, তো আপনি চাচ্ছেন বাংলাদেশ কথাটাকে একটু হাইলাইট করে তুলে ধরতে, তখন কি করবেন? বোল্ড করার প্রয়োজন হয়, ওই লেখাটাকে বি ট্যাগের ভিতরে নিয়ে আসতে হয়, তাই তো? তো আপনি চাচ্ছেন যে না শুধু বোল্ড করব না, বরং গুগলও এই কথাটাকে গুরুত্বের সাথে পড়ুক, তখন বি ট্যাগ বাদ দিয়ে আমরা লিখবো স্ট্রং ট্যাগ। বুঝতে পারছি? এরকম বিষয়টা, আর কিছু না। এরপরে কি মার্ক, দেখি মার্কটাকে কি কাজ করে। মার্ক ট্যাগটা হচ্ছে আপনার, অনেক সময় আছে না আমরা কোনো লেখার পরে হলুদ কালিতে দাগ দিয়ে রাখি, এটা এরকম একটা স্টাইল চলে আসবে, এই যে একটু মার্কিং করে দিল একটু। এরপরে কোনটা পাই? স্মল ট্যাগ। মনে আছে পত্রিকায় আমি দেখাইছিলাম হেডিং এর নিচে ছোট্ট করে একটা লেখা, কন্টেন্ট একটু ছোট করে লেখা। আমরা যদি চাই যে কোনো লেখা নর্মাল প্যারাগ্রাফ যখন আমরা লিখি নর্মালি ফন্ট চলে আসে 14 পিক্সেল সাইজ, আমরা চাচ্ছি না এর থেকেও একটু ছোট একটা লেখা লিখবো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি স্মল ট্যাগ।
মার্কের ওইটা তো ডাবল ওটা তো ক্লোজ করে না তারপর সরি, আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন করেছেন, আসলো কেন? আমি এখানে কথাটা লিখলাম, আবার টেক্সটটা আমি এখানে আবার লিখলাম, খেয়াল করছেন? সে ক্লোজ যেহেতু পাইনি, এর নিচে আমি যা লিখবো না কেন সব সে মার্কটা হিসেবে কাউন্ট করে নেবে। বুঝতে পারছি? যে কারণে এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। সো ক্লোজের পরে কোনটা পাইছিলাম? ট্যাগ ডিইএল, ডিলেট। বুঝতেই পারছেন কি কাজ করবে? ডিইএল পেস্ট করলাম, স্ল্যাশ ডিইএল। এটা হচ্ছে অনেক সময় অনেক মার্কেট প্লেসে গিয়ে দেখবেন যে একটা দাম লিখে সেটাকে কেটে দেয়, কেটে দিয়ে তারপরে বলে যে আর একটা দাম লিখে সামনে লিখে রাখে 30% ডিসকাউন্ট। সেই কাজটা কেমনে করে? এই যে এটা ডিলেট ট্যাগ। ওকে, তারপরে কোনটা? আইএনএস, দেখে কি কাজ করে। আইএনএস ইনসার্ট ট্যাগ। জি জি, এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ, ট্যাব। এগুলো হচ্ছে আপনার এই বডি ট্যাগের চাইল্ড। সো বডি ট্যাগটা যেখানে শুরু হয়েছে এখানে, এখান থেকে এক ট্যাব সামনে। Clear? কোন এটা কি কি কাজ করলো? আন্ডারলাইন করে দিছে। ওকে, আইএনএস এটার কাজ হচ্ছে আন্ডারলাইন তৈরি করে দেওয়া। সো আইএনএস ইনসার্টেড ট্যাগ, এটা এখানে লেখা আছে দেখেন, এই যে ইনসার্টেড ট্যাগ বলা হয় এটাকে। সো আইএনএস এর মতো সেম টু সেম আরেকটা ট্যাগ পাই যার নাম হচ্ছে ইউ ট্যাগ, স্ল্যাশ ইউ। কোনো ডিফারেন্স নেই, একই, সেম টু সেম। ক্লিয়ার? তারপরে কি? সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট। এটা হচ্ছে অনেক সময় আমরা লিখি না, অঙ্ক করার সময় করছিলাম না, 2 এর উপরে আবার 2 এ স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই কাজগুলো করার জন্য এগুলো ব্যবহার করা হয়। আবার অনেক সময় আমরা লিখি না H2O, 2টা একটু নিচে চলে আসে। তো এই কাজগুলো করার জন্য আমরা এই দুইটা ট্যাগ ব্যবহার করি, একটা সাবস্ক্রিপ্ট একটা সুপারস্ক্রিপ্ট। চলেন এখানে আমি লিখলাম একটা বিআর ট্যাগ নিয়ে আসি। সাপোজ এখানে একটা ট্যাগ নেই, যে কোনো একটা ট্যাগ নেই, বা নরমালি লিখি আপাতত, প্লাস বি স্কয়ার, এরকম। এমনি আসছে। সে এখন আমি এই 2টাকে একটু উপরে উঠাই দেবো। তো এখানে ট্যাগ নেন, অবশ্যই ডাবল ট্যাগ। যেখানে ভিতরে কোনো কিছু লেখার প্রয়োজন হবে সেটাই মনে করবেন ডাবল ট্যাগ। আচ্ছা, আমি এই দুইটা ট্যাগকে গোলাই ফেলি, কোনটা উপরে আসবে কোনটা নিচে আসবে, কারণ এটা খুব বেশি একটা লাগে না। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে চলে আসা, সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে চলে যাওয়া। সো এখানে বি এর জায়গা করে দিলাম পি, সেভ করি। আসছে? এটাকেও একই কাজ করে দিই, এস ইউ পি পেস্ট করি, ক্লোজ। আসছে? সো একইভাবে যেহেতু এটা পারছেন, পরেরটাও পারার কথা। এস, বড় হাতের এস, 2 ও এরকম কিছু ছিল একটা। সো এই 2টাকে আমি করে দিলাম এস ইউ বি, এস ইউ বি। ও গেল কোথায়? হুম, তো পারা যাবে। নতুন নতুন অনেকগুলো ট্যাগ শিখে ফেললাম, অনেকগুলো ট্যাগ। সো
আজকে আমি এর থেকে আর বেশি দেখাচ্ছি না, কারণ অনেক চাপ হয়ে যাচ্ছে। এতটুকুই থাক। জি।